হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, আজকে আমরা তোমাদের ক্লাস 6 এর রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্টের জন্য পরিবেশ ও বিজ্ঞানে যেটা 7 নম্বর স্কুল দেওয়া হয়েছে, গঙ্গারামপুর হাই স্কুল এইচএস, এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা আজকে ক্লাসে সলভ করে নেব। তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং ক্লাস 6 এর প্রশ্নবিচিত্রা থেকে বিভিন্ন সাবজেক্টের যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে যাবে। সেখানে ক্লাস 6 এর রায় মার্টিনের আলাদা প্লেলিস্ট পেয়ে যাবে। সেই প্লেলিস্ট থেকে অবশ্যই পুরনো ক্লাসগুলি দেখে নিও। দেখো, 7 নম্বর স্কুলের আমাদের একের দেখের প্রথম যেটা এমসিকিউ, একটি জটিল যন্ত্রের উদাহরণ হলো, এখানে সেলাই মেশিন হবে আনসার। কোন গাছের বীজ ফলের মধ্যে থাকলে সেটি হলো গুপ্তবীজী। বাঘেরা কিভাবে মূত্রের মাধ্যমে গন্ধ মিশিয়ে নিজেদের এলাকা চিহ্নিত করে, সেই বিষয়ে গবেষণা করেছেন রতনলাল ব্রহ্মচারী। একটি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের নাম, মানে যেটা মাটিতে মেশে না, আনসার হবে ইনজেকশনের সিরিঞ্জ। প্রদত্ত কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী? অধাতু হওয়া সত্ত্বেও তাপ পরিবহন করতে পারে গ্রাফাইট। কোন রাশিটি মৌলিক রাশি নয়? দেখো, দৈর্ঘ্য, ভর, সময় এই তিনটি হচ্ছে মৌলিক রাশি। আয়তন এটা মৌলিক রাশি নয়, এটা হচ্ছে লব্ধ রাশি। সোলার কুকার চালু করা হলো, এখানে শক্তি রূপান্তর হচ্ছে। আলো পড়ার ফলে সেখানে তাপ উৎপন্ন হয় এবং সেখানে রান্না করা হয়, তাই না? তাহলে আলোক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। পরের প্রশ্ন দেখো, বেরিয়ামের চিহ্ন। এখানে দেখো, প্রথমটা হচ্ছে বোরনের চিহ্ন, এটা হচ্ছে বেরিয়ামের চিহ্ন, এটা হচ্ছে বেরিলিয়াম, আর এটা হচ্ছে ব্রোমিন। কেমন? এরকম ভাবে তোমরা প্রত্যেকটা চিহ্ন মনে রাখবে, তাহলে আনসারটা তোমাদের করতে সুবিধা হবে। আর এমনিতেও প্রত্যেকটা আনসার তোমরা বুঝে নেবে। যদি কোনো প্রশ্নের আনসার বুঝতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে তোমাদের ইউটিউবের কমেন্ট সেকশন তো আছে, তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের কোন জায়গাটা প্রবলেম হচ্ছে, বা কোনো প্রশ্নের আনসার বুঝতে অসুবিধা হলে, বা তোমাদের যদি অন্য কোনো জিজ্ঞাসা থাকে তাহলে সেক্ষেত্রেও তোমরা অবশ্যই কমেন্ট করে তোমাদের প্রবলেম গুলো তুলে ধরবে। আমি যথাসাধ্য তোমাদের সমস্ত প্রবলেম সলভ করার চেষ্টা করব। এরপর দেখো, 10 নম্বর প্রশ্ন, গড় সৌরদিনকে যদি আমরা 24 দিয়ে ভাগ করি, গড় সৌরদিন মানে 24 ঘন্টা, তাকে আমরা 24 দিয়ে ভাগ করলে কি পাবো? 1 ঘন্টা পাবো। একটি স্পর্শহীন বল হচ্ছে চৌম্বক বল। একটি নবীকরণযোগ্য শক্তির উৎস হচ্ছে সূর্য। কুয়ো থেকে জল তোলার জন্য যে যন্ত্রটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে কপিকল। প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ হলো কাঁচি। এরপরে দেখো, আমরা পরের পাতায় চলে যাব। জলের রেশম, এটা এক ধরনের শ্যাওলা। মটরের খোসাটি ছাড়ালে দুটি বীজপত্র পাওয়া যায়, তার কারণ এটি হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। এরপরে প্রদত্ত কোন প্রাণীটি উইপোকার ঢিবিতে কাঠি ঢুকিয়ে উই শিকার করে? আনসার হবে শিম্পাঞ্জি। এরপরে মৌমাছিদের নাচের ভাষা আবিষ্কার করেন কার্ল ফন ফ্রিস। মৌমাছিরা দুই রকম ভাবে নাচ প্রদর্শন করে, একটা হচ্ছে ওয়াগেল নৃত্য বা ওয়াগড্রেল নৃত্য, আর একটা হচ্ছে চক্রাকার নৃত্য। মানে খাদ্যর মানে কোন একটা খাদ্যের যখন সন্ধান পায়, সেই খাদ্য বস্তুটা কত দূরে আছে, কিরকম পজিশনে আছে, সেটা তারা নাচের মাধ্যমে অন্যান্য মৌমাছিদের জানায়। এরপরে প্রদত্ত কোনটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য? এগুলোর মধ্যে তুলো হচ্ছে চিকিৎসা সংক্রান্ত বর্জ্য। একটি তেজস্ক্রিয় বর্জ্য হচ্ছে ইউরেনিয়াম। হাইড্রোজেন ক্লোরাইড মানে HCl। এর মধ্যে কি কি থাকে? হাইড্রোজেন থাকে এবং Cl মানে হচ্ছে ক্লোরিন থাকে। এরপর 2 দাগের প্রশ্নগুলো সলভ করব। সোডিয়াম ধাতুর ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম, এবং চিহ্ন তোমরা মনে রাখবে Na। অথবা যে প্রশ্ন, কোন পদার্থের সাহায্যে লোহা চূর্ণ ও আয়োডিনের মিশ্রণ পৃথক করা যায়? দেখো, এখানে এমন একটা মিশ্রণ যার মধ্যে একটা চৌম্বক পদার্থ আছে আর একটা অচৌম্বক পদার্থ। চৌম্বক পদার্থ কাকে বলে তোমরা জানো? যে সমস্ত পদার্থকে চুম্বক আকর্ষণ করে, যাদেরকে সহজে কৃত্রিম উপায়ে চুম্বকে পরিণত করা যায়, তাদেরকে বলা হয় চৌম্বক পদার্থ, যেমন লোহা, নিকেল ইত্যাদি। আর যাদেরকে চুম্বক আকর্ষণ করে না সেগুলো হচ্ছে অচৌম্বক পদার্থ, যেমন এখানে আয়োডিন, কাঠ, কাগজ এগুলো। তাহলে এরকম যখন মিশ্রণ দেবে একটা চৌম্বক পদার্থ আর একটা অচৌম্বক পদার্থ, তখন চুম্বকের সাহায্যে আলাদা করা যায়। তাহলে শক্তিশালী চুম্বকের সাহায্যে। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্র নাম হচ্ছে আর্ক অক্সানোমিটার বা অক্সানোমিটার। এসআইতে ওজনের একক হচ্ছে নিউটন। অথবা দিয়ে উদ্ভিদকে উৎপাদক বলা হয় কেন? এক কথায় আনসার লেখা যায় যে সবুজ উদ্ভিদ নিজের দেহে খাবার তৈরি করতে পারে, তাই এদের উৎপাদক বলে। বা এখানে দেখো দেওয়া হয়েছে রায়মার্টিনের 188 পাতায়, উদ্ভিদ তার নিজের দেহে সূর্যের আলো, বাতাসের কার্বন ডাইঅক্সাইড, মূলের সাহায্যে মাটি থেকে জল এবং খনিজ লবণ শোষণ করে সেগুলো দিয়ে নিজের দেহেই সালোক সংশ্লেষ পদ্ধতিতে খাদ্য তৈরি করতে পারে, তাই উদ্ভিদকে উৎপাদক বলা হয়। পরের প্রশ্ন দেখো, নত তলকে ভূমির সঙ্গে কিরকম করে রাখা হয়? সূক্ষ্ম কোণে, মানে 90 ডিগ্রি থেকে কম কোণে রাখা হয়। বিজ্ঞানীরা মানুষের প্রজাতির নাম কি দিয়েছেন? হোমো সেপিয়েন্স। হোমো নিচে আলাদা করে দাগ দেবে, সেপিয়েন্স এর নিচে আলাদা করে দাগ দেবে। অথবা যে প্রশ্ন, দইয়ের সাজায় কোন ধরনের জীব দুধকে দই বানিয়ে দেয়? ব্যাকটেরিয়া। এবং ব্যাকটেরিয়াটার নাম মনে রাখবে ল্যাক্টোব্যাসিলাস। বাংলার কীটপতঙ্গ বইটি গোপালচন্দ্র ভট্টাচার্য লিখেছেন। নেকটার কি? নেকটার হলো ফুলের মিষ্টি রস।
চটের তৈরি ব্যাগকে কি ধরনের বর্জ্য বলে? জৈব ভঙ্গুর বর্জ্য বলা হয়, তার কারণ এটি সহজে মাটিতে মিশে যেতে পারে। এরপরে কোন পদ্ধতিতে নুন জলের মিশ্রণ থেকে, মানে একটা জল আছে ধরো পাত্রে, তাতে নুন দ্রবীভূত আছে, তাহলে সেই দ্রবীভূত যে মানে সলিউশন, সেখান থেকে নুন আর জলকে কি করে আলাদা করবে? কেলাসন পদ্ধতি। স্টপ ওয়াচ খেলার মাঠে কি কাজে ব্যবহার করা হয়? লিখবে স্টপ ওয়াচ খেলাধুলা সম্পর্কিত কার্যকলাপে সময়ের ব্যবধান নির্ণয় করতে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন দেখো, প্রদত্ত বিবৃতিটি ঠিক না ভুল তা নির্দেশ করো। খাদ্য পিরামিডের এক একটা ধাপ হলো এক একটা পুষ্টি স্তর। এটা ঠিক এক একটা পুষ্টি স্তর বা ট্রপিক লেভেল বলা হয়। কেমন? এটা ঠিক দেওয়া হয়েছে। ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে যে অণুজীব, আর তাদের জীবজগতের কোন রাজ্যে রাখা হয়? প্রোটিস্টা। বেমানান কোনটা? দেখো দাড়িপাল্লা, সাঁড়াশি, কাঁচি, এগুলো হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। জাতিটা আলাদা, তার কারণ এটি দ্বিতীয় শ্রেণীর লিভার। পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হচ্ছে নীলতিমি। আর তোমার বাড়ির একটি ইলেকট্রনিক্স বর্জ্য পদার্থের নাম লেখো। লিখবে ভাঙা কম্পিউটারের ক্যাবিনেট। এরপর আমরা দেখো 3 দাগের প্রশ্নগুলো সলভ করে নেব। প্রথম প্রশ্ন, অক্সিজেন গ্যাসের দুটি ব্যবহার লেখো। রায়মার্টিন থেকে আনসারটা লিখবে। দেখো অক্সিজেন গ্যাসের প্রথম ব্যবহার হচ্ছে জীবজগতের শ্বাসকার্যের জন্য অক্সিজেন অপরিহার্য। এই অক্সিজেনের উপস্থিতিতে উৎসেচক দ্বারা খাদ্য জারিত হয়ে পরিপাক ক্রিয়া সম্পন্ন হয়, ফলে জীবের পুষ্টি ও বৃদ্ধি ঘটে। 2 নম্বর হচ্ছে উড়োজাহাজ চালক ও যাত্রীদের জন্য, পর্বত আরোহীদের জন্য, জলের নিচে ডুবুরিদের জন্য ইত্যাদি, বা মহাকাশ যাত্রীদের জন্য অক্সিজেন সিলিন্ডার ব্যবহৃত হয়। দুটি ব্যবহার বলেছে, দুটি ব্যবহার তোমরা লিখবে। এটা রায়মার্টিনের পেজ নাম্বার 83 তে তোমরা পাবে। পরের প্রশ্ন, আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে ধরা হয়? এটা টেক্সট বুকের মধ্যে তোমরা পেজ নাম্বার ওপেন করো 66। দেখো আন্তর্জাতিক প্রমাণ মিটার, এই যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে 1889 সালে ফ্রান্সের প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স এর যে ডিপার্টমেন্ট, সেখানে 0°C তাপমাত্রায় একটা শঙ্কধাতু রাখা হয়েছে, যে শঙ্কধাতুটি 90% প্ল্যাটিনাম আর 10% ইরিডিয়াম দিয়ে তৈরি। এই শঙ্কধাতুর এই দণ্ডটার, মানে এরকম একটা দণ্ড আছে, তার দুই প্রান্তে দুটো নির্দিষ্ট দাগ আছে। সেই দুটি দাগের মাঝের যে দূরত্ব, সেটাকে সারা বিশ্বে প্রমাণ বা স্ট্যান্ডার্ড 1 মিটার ধরা হয়। পরের প্রশ্ন, লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। আমি রায়মার্টিন থেকে দেখাচ্ছি, 186 পাতায় আছে। প্রতিটি পুষ্টি স্তরে গৃহীত শক্তির 10% ওই পুষ্টি স্তরের জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী পুষ্টি স্তরের, মানে পরবর্তী যে ট্রপিক লেভেল, সেই ট্রপিক লেভেলে জীবেরা গ্রহণ করতে পারে। আর বাকি 90% শক্তি স্থানান্তরকরণ বা ট্রান্সফার হয় না। এরপর দেখো, পেরেক অপেক্ষা স্ক্রু এর সুবিধা অনেক বেশি কেন? স্ক্রু এর গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা আসলে একটি নততল। নততলে যান্ত্রিক সুবিধার কারণে কম বল প্রয়োগ করে স্ক্রুকে যে কোনো বস্তু যেমন তক্তার মধ্যে প্রবেশ করানো যায়। এছাড়া স্ক্রু এর পেঁচানো অংশটি ধারালো বলে সহজে স্ক্রু ড্রাইভারের সাহায্যে ঘুরতে ঘুরতে কাঠে বসে যায়, ফলে ব্লকটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু পেরেক পুতলে একদিকে যেমন অনেক বেশি বল প্রয়োগ করতে হয়, তেমনি হাতুড়ির ঘায়ে ব্লকটির ফেটে যাওয়ার সম্ভাবনাও থাকে। তাই কাঠের ব্লকে পেরেক পোতা অপেক্ষা স্ক্রু আটা অনেক সহজ। দেখো এই লাস্টের লাইনটা লিখবে না, লাস্টের লাইনের বদলে তোমরা লিখবে তাই পেরেক অপেক্ষা স্ক্রু এর যান্ত্রিক সুবিধা অনেক বেশি। এটার পেজ নাম্বার ছিল রায়মার্টিনের পেজ নাম্বার 281। এরপর দেখো, যন্ত্রের নিয়মিত পরিচর্যা করার দুটি উপায় লেখো। এটা আমরা আগে অনেকবার পেয়েছি, তোমাদের টেক্সট বুকের মধ্যে 140 পাতায় আনসার দেওয়া হয়েছে, দেখবে 3টে দেওয়া হয়েছে পয়েন্ট। এর মধ্যে দুটো পয়েন্ট বলেছে, প্রথম দুটো লিখবে। আমি আর এখানে নতুন করে বলছি না, তার কারণ অনেকবার বলা হয়েছে। এরপরে নেক্সট দেখো, গুল্ম কাকে বলে উদাহরণ দাও। প্রথমে গুল্মর সংজ্ঞাটা লিখবে। গুল্ম মানে সহজভাবে মনে রাখবে যে সমস্ত উদ্ভিদের প্রচুর ডালপালা হয়, কাণ্ড কিছুটা কাষ্ঠল হয় এবং ঝোপঝাড় প্রকৃতির হয়, তাদের বলা হয় গুল্ম। দেখো এখানে সংজ্ঞাও দেওয়া হয়েছে, তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। আর এই জায়গাটাও তোমরা লিখতে পারো যে এই গাছগুলোতে অনেক ডালপালা থাকে বলে এদের ঝোপের মতো দেখায়। কোন কোন গাছ? লঙ্কা, জবা, গোলাপ, এগুলো হচ্ছে গুল্ম। এটা পেজ নাম্বার 304। আর পরে যে প্রশ্নটা ছিল মোলাস্কা পর্বের বৈশিষ্ট্য, এটা রায়মার্টিনের 297। এখানে কম্বোজ বা মোলাস্কা পর্বের বৈশিষ্ট্য প্রথম হচ্ছে দেহ নরম খণ্ডকবিহীন হয়, দেহ মেন্টাল নামক বিশেষ পর্দা দিয়ে ঢাকা থাকে। নরম দেহের বাইরে বা ভিতরের দিকে চুন জাতীয় পদার্থ, ক্যালসিয়াম কার্বনেট নির্মিত খোলক থাকে। এখানে দুটো বৈশিষ্ট্য বলা হলো। তোমাদের দেখো এখানে দুটি বৈশিষ্ট্য বলেছে, তাহলে দুটো বৈশিষ্ট্যই তোমরা লিখবে। পরের প্রশ্ন, শ্রমিক মৌমাছির দুটি কাজ লেখো। প্রথম কাজ তোমরা লিখবে, শ্রমিক মৌমাছির কাজ হলো মৌচাক তৈরি করা এবং মৌচাক কখনো ক্ষতিগ্রস্ত হলে তা মেরামত করা। 2 নম্বর কাজ লিখবে,
ফুল থেকে নেকটার বা মিষ্টি রস সংগ্রহ করে তা থেকে মধু তৈরি করা। দুটো কাজ বলেছে, দুটি কাজ তোমরা লিখবে। নেক্সট, তুমি কিভাবে তোমার চারপাশে যে কোনো একটি বর্জ্য পদার্থকে আবার কাজে লাগাতে পারো? দেখো এখানে প্রথম পয়েন্টটাই তোমরা দেবে, আনাজের খোসা ও পচা ফল বাগানে গর্ত করে তার মধ্যে রেখে জৈব সার বা কম্পোস্ট সার তৈরি করা যায়। 2 নাম্বার, আর কিভাবে কাজে লাগানো যেতে পারে? দেখো আনাজের খোসা গবাদি পশু মানে গরু ছাগলের খাদ্য হিসাবেও ব্যবহার করা যেতে পারে। দুটো উপায়ে আমরা বাড়ির আশেপাশে যে বর্জ্য পদার্থ সেটাকে আবার পুনরায় ব্যবহার করতে পারি। এটা রায়মার্টিনের 368 পাতায় আছে। এরপর 4 দাগের প্রশ্ন আনসার গুলো দেখে নেব। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে, যোজ্যতা কাকে বলে? কোন মৌলের পরমাণু অপর কোন মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করার ক্ষমতাকে যোজ্যতা বলে। যেমন দেখো অক্সিজেনের যোজ্যতা হচ্ছে 2। H2S যৌগে সালফারের যোজ্যতা কত? সালফার দুটো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পেরেছে, তার জন্য সালফারের যোজ্যতা হয়ে যাবে 2। বৃদ্ধির হার বলতে কি বোঝায়? লিখবে, একক সময়ে কোনো জীবের যে পরিমাণ বৃদ্ধি হয় তাই হলো বৃদ্ধির হার। মানে টি সময়ে যদি x পরিমাণ বৃদ্ধি হয় তবে একক সময় বৃদ্ধির পরিমাপ হয়ে যাবে x/t। কেমন? বৃদ্ধির পরিমাপ বাই সময়। ধরো যদি হয় যে 3 বছরে হয়তো 9 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, সাপোজ 3 বছরে 9 সেন্টিমিটার, তাহলে 9 কে 3 দিয়ে ভাগ করবো, নিয়ে বলবো 3 সেন্টিমিটার। এটা হচ্ছে বৃদ্ধির হার। এরপরে এখানে দেখো দেওয়া হয়েছিল মিটারের একটি উপগুণিতক লেখো, ডেসিমিটার, সেন্টিমিটার, এগুলো হবে আনসার। অথবা দিয়ে প্রশ্ন, একটি ফুটবলের উপরিতলের ক্ষেত্রফল তুমি কিভাবে নির্ণয় করবে? দেখো এখানে দেওয়া হয়েছে কিভাবে একটা ফুটবলের উপরিতলের ক্ষেত্রফল পরিমাপ করা যায়। পরিমাপ করার জন্য আমাকে কি করতে হবে? প্রথমে ফুটবলটিকে একটি টেবিলের উপর রাখা হলো। প্রথমে টেবিলের উপর রেখে কি করতে হবে? দুই দিকে কাঠের ব্লক বা ধাতব ব্লক, মানে ব্লককেও টেবিলের উপর এমন ভাবে বসানো হলো যে তাদের পৃষ্ঠতল বলটির দুই বিপরীত পৃষ্ঠ স্পর্শ করে থাকে, মানে টাচ করে যেন থাকে। ব্লকটাকে সরিয়ে সরিয়ে একদম মানে টাইট করে রাখবো, কেমন যেন গ্যাপ না থাকে। রাখা হলো দুই দিকে দুটো ব্লক। এই অবস্থায় ব্লক দুটির নিচের প্রান্তদ্বয় বরাবর স্কেলটিকে রাখা হলো। দেখো একটা স্কেল রেখেছে, এইখান থেকে এতটা কতটা ডিস্টেন্স হচ্ছে, কতটা দূরত্ব সেটা মাপতে হবে। কেমন? দুটি ব্লকের প্রত্যেকটি যে প্রান্ত বলটির কিনারা স্পর্শ করে অবস্থান করছে তাদের অবস্থানের পাঠ স্কেলের সাহায্যে নির্ণয় করা হলো। নির্ণীত পাঠ দুটির পার্থক্যই হলো ফুটবলটির ব্যাসের পরিমাপ। তাহলে ফুটবলের ব্যাস পরিমাপ করা হয়ে গেছে। এবার আমার প্রশ্ন কি বলেছে দেখো, উপরিতলের ক্ষেত্রফল। তাহলে ব্যাস যখনই পেয়ে গেলে তখন ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে পাই ইন্টু ব্যাস ইন্টু ব্যাস। এবার পায়ের মান হচ্ছে 3.14, ব্যাসের যা মান আমি পেয়েছি সেটা বসিয়ে দিলেই ফুটবলের উপরিতলের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। কেমন? এরকম ভাবে লিখবে। ধরো তুমি ব্যাস কতটা পেয়েছো? 10 পেয়েছো, তাহলে 10 বসাবে, এখানে 10 এখানে 10, তাহলে 10 10 100। 100 সঙ্গে পাই মানে 3.14 গুণ করবে, তাহলে 100 সঙ্গে 3.14 গুণ করলে হয়ে যাবে 314। কেমন? এত বর্গ সেন্টিমিটার, বা যদি মিটারে হয়তো মিটার, কেমন? এটা সেন্টিমিটার হবে হয়তো, তাহলে বর্গ সেন্টিমিটার। তাহলে এরকম ভাবে আনসারটা তোমরা করবে পেজ নাম্বার 147। স্থিতি ও গতি বলতে কি বোঝায়? লিখবে, কোন বস্তু যদি সময়ের সঙ্গে পারিপার্শ্বিকের সাপেক্ষে মানে আশেপাশের সাপেক্ষে তার অবস্থান পরিবর্তন না করে সেই বস্তুকে অচল বা স্থির বস্তু বলে, আর অচল বস্তুর এই অবস্থাকে স্থিতি বলে। যেমন রাস্তা, ঘর বাড়ি, গাছপালা, তোমাদের বিদ্যালয়, সেগুলো হচ্ছে সবই স্থির বস্তু এবং এদের অবস্থাকে বলা হয় স্থিতি। আর গতিশীল মানে পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থান পরিবর্তন করে সময়ের সঙ্গে সঙ্গে, তাদের বলা হয় সচল বস্তু। যেমন চলন্ত বাস, আকাশে উড়ন্ত পাখি, এগুলো হচ্ছে গতিশীল বস্তু এবং এদের যে অবস্থা তাদেরকে বলা হচ্ছে গতি। কেমন? তাহলে এটা তোমরা লিখবে। এটার পেজ নাম্বার ছিল 171। ঘর্ষণের ফলে বস্তুর কি কি পরিবর্তন হয়? তাপ উৎপন্ন হয় ও বস্তুর ক্ষয় হয়। পরের প্রশ্ন, লিভার কাকে বলে? আর দ্বিতীয় শ্রেণীর লিভারের রৈখিক চিত্র অঙ্কন করে বাধা, বল ও আলম্ব চিহ্নিত করো। দেখো একটু টাফ দেওয়া হয়েছে, প্রথমে এটা শুনে নাও কি দিয়েছে। লিভার হলো এক প্রকার সরল বা বক্র দণ্ড, যার মধ্যস্থ একটি স্থির বিন্দুকে কেন্দ্র করে দণ্ডটি অবাধে ঘুরতে পারে এবং দণ্ডের একটি নির্দিষ্ট বিন্দুতে বল প্রয়োগ করে অপর কোনো নির্দিষ্ট বিন্দুতে সক্রিয় বাধা অতিক্রম বা উত্তোলন করা যায়। তাহলে এটা হচ্ছে সংজ্ঞা, যেমন কাঁচি, জাতি, চিমটা। বা তোমরা সহজ করে লিখতে পারবে যে লিভার হলো এমন একটি সোজা বা বাঁকানো দণ্ড যা একটি স্থির বিন্দুকে ঘিরে অবাধে বা বিনা বাধায় ঘুরতে পারে এবং যার একটি দিকে বল প্রয়োগ করে অন্যদিকে বাধা অতিক্রম করা যায়। আর দ্বিতীয় শ্রেণীর লিভারের রেখাচিত্র এটা অঙ্কন করবে এরকম ভাবে, এ বি সি নাম দেবে। এ হচ্ছে দেখো বল, যেখানে তুমি বল প্রয়োগ করো। বি হচ্ছে দেখো যেখানে বাধা, যেখানে কাজ হয়। যেমন ধরো জাতি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার, কেমন? তাহলে বি হচ্ছে বাধা,
আর এক প্রান্তে এটা হচ্ছে কি থাকে, আলম্ব থাকে। তাহলে এই রেখাচিত্রটা অঙ্কন করে তোমরা দেখাবে, এটার পেজ নাম্বার 271। নেক্সট, ছকের সাহায্যে উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিভাগ দেখাও। এখানে উদ্ভিদ রাজ্যের যে শ্রেণীবিভাগ দেওয়া হয়েছে এটা তোমরা দেখাবে। উদ্ভিদ রাজ্যকে প্রথমে অপুষ্পক এবং সপুষ্পক দুই ভাগে ভাগ করা হয়। অপুষ্পককে তিন ভাগে ভাগ করে, শৈবাল, মশবর্গীয়, ফানবর্গীয়। সপুষ্পকের দুটো ভাগ, ব্যক্তবীজী, গুপ্তবীজী। গুপ্তবীজী দুটো ভাগ, একবীজপত্রী, দ্বিবীজপত্রী। এরপরে অথবা যে প্রশ্ন, ঘাস, গোলাপ ও আম গাছ কোন কোন উদ্ভিদ গোষ্ঠীর অন্তর্গত, তোমার উত্তরের সপক্ষে একটি করে যুক্তি দাও। এই কোশ্চেনটা আমরা আগেও পেয়েছিলাম, এটা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র। ঘাস হচ্ছে বিরুৎ জাতীয় উদ্ভিদ। কারণ কি? কারণ হচ্ছে বিরুৎ আমরা তাদের বলি যাদের কাণ্ড নরম হয়, রসালো হয়, কোনো কাঠ থাকে না এবং ছোট প্রকৃতির, যা মাটিতে লতিয়ে চলে। তার জন্য ঘাসকে আমরা বিরুৎ বলবো। গোলাপ গুল্ম জাতীয়, তার কারণ গোলাপের গাছের কাণ্ড বেশি বড় হয় না, কিন্তু সামান্য কাষ্ঠল প্রকৃতির হয়, মানে কাঠযুক্ত হয়। আর মাঝারি মাপে ডালপালা সৃষ্টি হয়ে ঝোপঝাড় তৈরি হয়। আমকে আমরা বৃক্ষ জাতীয় উদ্ভিদ বলছি, তার কারণ আম গাছের আকৃতি অনেকটা দীর্ঘ, গুড়িটা দেখো কাষ্ঠল হয় আর প্রচুর শাখা প্রশাখা হয়। আচরণ বিজ্ঞানে চার্লস ডারউইনের অবদান লেখো। চার্লস ডারউইন হলেন ইংল্যান্ডের একজন বিজ্ঞানী। তিনি বহু নতুন নতুন জায়গায় গিয়ে সেখানকার পোকামাকড়, পাখি প্রভৃতি জীবদের আচার আচরণ পর্যবেক্ষণ করতেন। এইসব প্রাণীরা কিভাবে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে এবং এক ধরনের আদি জীব থেকে কিভাবে নতুন প্রজাতির সৃষ্টি হয় তা আবিষ্কার করেন। এটা তোমরা লিখবে এবং যখন তোমরা উঁচু ক্লাসে উঠবে, জিরাফের গলা কিভাবে লম্বা হলো সে সম্পর্কে মানে তিনি মতবাদ দিয়েছেন। প্রাকৃতিক নির্বাচনবাদ, অনেক তত্ত্ব তিনি দিয়েছেন। খুব ইন্টারেস্টিং বিষয়, সেগুলো তোমরা যখন ক্লাস 10 এ উঠবে তখন এগুলো পড়বে। দেখো এটার পেজ নাম্বার হচ্ছে 331। আর আমাদের শেষ প্রশ্ন দেখো, বর্জ্য ব্যবহারের ক্ষেত্রে 4R পদ্ধতিটি সংক্ষেপে আলোচনা করো। 4R মানে 4টে আর কি কি? 4টে আর হচ্ছে দেখো, রিডিউস, রিইউজ, রিসাইকেল এবং রিফিউজ। রিডিউস মানে আমি দেখো সহজে বুঝিয়ে দিচ্ছি। রিডিউস মানে যেগুলো পরিবেশে জঞ্জাল বাড়ায়, যেগুলো দূষণ হয়, সেগুলোর ব্যবহারটাকে কমাতে হবে। প্লাস্টিকের সমস্ত জিনিসেরই ব্যবহার কমাতে হবে। রিইউজ মানে পুনরায় ব্যবহার করা। দেখো কিছু কিছু বর্জ্য পদার্থ যেগুলো ফেলে দেওয়া হয়েছে সেগুলোকে আবার কোনো কাজে লাগাতে হবে। যেমন দেখো বাড়িতে অনেক আনাজের খোসা তৈরি হয়, শাকসবজি, ফলের খোসা, সেগুলোকে একটা জায়গায় যদি ফেলে মাটিতে গর্ত করে রাখা হয়, তাহলে সেক্ষেত্রে সেটা দিয়ে কম্পোস্ট সার বা জৈব সার তৈরি করা যায়। তাহলে কি হলো? ওই বর্জ্য পদার্থের আবার পুনরায় ব্যবহার করা হলো, মানে আবার কাজে লাগানো হলো। আর রিসাইকেল মানে পুনর্ব্যবহার। কেমন? ধরো প্লাস্টিকের বিভিন্ন ভাঙা জিনিস, সেগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে গলিয়ে প্লাস্টিকেরই কোনো জিনিস তৈরি করা হলো। এটা হচ্ছে পুনর্ব্যবহার। আর লাস্ট হচ্ছে রিফিউজ, প্রত্যাখ্যান। মানে পরিবেশটাকে সুন্দর রাখার জন্য, দূষণমুক্ত রাখার জন্য কোনো জিনিস আমরা একদমই ব্যবহার করব না। টোটাল আমরা প্রত্যাখ্যান করব বা রিফিউজ করব, সেটা হচ্ছে প্রত্যাখ্যান করা। এখানে দেওয়া হয়েছে, তোমরা এই জায়গাটা লিখে নেবে, পেজ নাম্বার 364। তাহলে আজকে দেখো আমরা প্রশ্ন বিচিত্রা থেকে 7 নম্বর স্কুলের পরিবেশের সমস্ত প্রশ্নের আনসার গুলো দেখে নিলাম। আশা করি আমাদের আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পুরোনো ক্লাসগুলো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে ক্লাস 6 রায় মার্টিনের প্লেলিস্ট থেকে দেখে নিও। তোমাদের সুবিধার্থে আমরা একটা টেলিগ্রাম গ্রুপ ওপেন করেছি, সেখানে তোমরা যুক্ত হতে পারো। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাস এতটাই। তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।